মানে স্বদেশ প্রত্যাবর্তনে ধানের শীষের পক্ষে জোয়ার তৈরির আশা বিএনপির। প্রচারণা শুরু হলেই সফর করবেন সারা দেশ, রাজনীতিতে যুক্ত হবে নতুন মাত্রা। হাদির খুনের বিচার নিয়ে সরকার কেন নীরব, প্রশ্ন জামায়াতের। রাজনৈতিক কারণে হত্যা ধারণা ডিবির, মূল অভিযুক্তের অবস্থান অজানা, ব্যাংকে সংশ্লিষ্টদের শত কোটি লেনদেন। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলা নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার। দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। বাণিজ্যের আড়ালে দেশ থেকে পাচার হয় ৭৫% অর্থ, গবেষণার তথ্য। সুরক্ষা কাঠামোর দুর্বলতাই কারণ, বাণিজ্যিক ঘোষণাপত্রে নজরদারির সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। এবং অধিকৃত পশ্চিম তীরে ১৯টি নতুন বসতি স্থাপনে অনুমোদন ইসরায়েলের। নিন্দা সৌদি আরবের, উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের। গাজার ৩ স্থানে হামলায় ৪ ফিলিস্তিনি নিহত। পরিশ্রমের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। অতীতের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি। বগুড়ায় জুলাই শহীদ স্মরণে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বগুড়া শহরের প্রায় ২০টি স্থানে রোববার বিকেলে ফ্রি ওয়াইফাই জোন উপহার বিএনপির। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচার সরকার প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছে, আর বিএনপি প্রতিটি সংকটে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করেছে। সামনের দিন ভালো নয় মন্তব্য করে বলেন, কিছু মহল বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করছে, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে, সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন, তাই শহীদ হাদি ও জুলাই যোদ্ধা এবং ৭১-এর শহীদদের প্রতি সম্মানার্থে দেশের শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন, ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। কাজেই আজকে শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। শিক্ষার্থী ও তরুণদের জন্য পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে ফ্রি ইন্টারনেট সেবা প্রদান করার ঘোষণাও দেন তারেক রহমান। এবং তরুণ প্রজন্মের বহু আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। নির্বাচন ঘিরে তারেক রহমানকে নিয়ে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেই সারা দেশ সফরে বের হবেন তিনি। দলটির নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দেশে এসেই সশরীরে রাজনীতিতে নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের মতে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে যোগ করবে নতুন মাত্রা, ধানের শীষের প্রতি বাড়াবে জনসমর্থন। হাসান ওয়ালির প্রতিবেদন। আর মাত্র কয়েকটা দিন, দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে বৃহস্পতিবার। আকাঙ্ক্ষা থাকলেও নানামুখী প্রতিবন্ধকতায় যা হয়ে ওঠেনি এতকাল। নির্বাসিত জীবনের পুরো সময় জুড়েই তারেক রহমান ছিলেন বাংলাদেশের সঙ্গে, ঐক্যবদ্ধ রেখেছিলেন জিয়া রহমান এবং খালেদা জিয়ার বিএনপিকে। জুলাই অভ্যুত্থানের পুরোটা সময় জুড়েই ছিলেন সক্রিয়। ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন তারেক রহমানের প্রত্যাবর্তনের। সব সমীকরণ পাশ কাটিয়ে অবশেষে তারেক রহমানের দেশে ফেরার খবরে আপ্লুত এসব নেতাকর্মীরা। আমরা আশা করি তার আশার মধ্য দিয়ে বিএনপি আরও শক্তিশালী হবে। সকল অপশক্তিকে, সকল দেশবিরোধী ষড়যন্ত্রকে আমরা তার নেতৃত্বেই আমরা রাজপথে আমরা তাকে ধূলিসাৎ করব। মানবিক আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই বিনির্মাণে তিনি হবেন প্রধান নেতা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাস দেড়েক আগে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিস্তারিত পরিকল্পনা বিএনপির। দেশে ফিরে মানুষের দুয়ারে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, খালেদা জিয়ার শূন্যতা পূরণ করবেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনের মাধ্যমে ধানের শীষের প্রতি সমর্থন বাড়বে মানুষের। খালেদা জিয়া যতই উনি সুস্থ হয়ে আসুক, ঠিক ওইভাবে তো উনি আর মাঠে আসতে পারছেন না। যেটা উনি করতেন সারা বাংলাদেশে ঘুরে, সেটা তো করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। ধানের শীষের প্রতি যে সাপোর্টটা বলেন, সব কিছু কিন্তু তারেক রহমান আসলে এটা আরো বেশি বৃদ্ধি পাবে। বিএনপি বলছে, দেশব্যাপী গণসংযোগে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকেই। দলটির স্থায়ী কমিটির এই সদস্যের মতে, নির্বাচনমুখী দেশে তারেক রহমানের আগমন নতুন মাত্রা যোগ করবে। নির্বাচন নিয়ে ইতিবাচক একটা অবস্থানে আমরা চলে গেছি। তারেক রহমান সাহেবের আগমন তো স্বাভাবিকভাবে এটার সাথে একটা মাত্রা তো যোগ করবে। উনি তো জনগণের নেতা, ওনাকে জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছে যাবেন, সেটাই বিএনপির রাজনীতি ছিল সবসময়। শুধু একজন নাগরিক নয়, উনি একজন সবচেয়ে বড় দলের নেতা। তো সুতরাং এটা তো সরকারের দায়িত্ব প্রোটেকশন দেওয়া। এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করতেও বৃহৎ পরিকল্পনা নিয়েছে বিএনপি। সংবর্ধনা সহ অন্যান্য আয়োজন সুষ্ঠুভাবে করতে গঠন করা হয়েছে আলাদা অভ্যর্থনা কমিটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। টার্গেট করে গণমাধ্যমে হামলা ও মব তৈরি সরকারের দুর্বলতা বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এ সময় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণমাধ্যম সহ সবার সহযোগিতা কামনা করেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সামনে রেখে রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করে বিএনপি, যেখানে দেশের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক এবং বার্তা সম্পাদকরা। বলেন, দেশ ও গণতন্ত্র যেন বিপন্ন না হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে। আজকে যে অবস্থার পরিবর্তন বা সময়ের কথা যেভাবে আপনারা প্রথম আলো, ডেইলি স্টার বা সংবাদপত্রের উপরে হামলা আক্রমণ নিয়ে বলেছেন, এটা ব্যক্তিগতভাবে আমরা সবাই আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আমি সমালোচনা করব সেইটার স্বাধীনতা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সুস্থ সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বিএনপি। অবশ্যই আমাদের অঙ্গীকার, দলের অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার, সামনের দিনে একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র আমাদের গড়ে তুলতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা সরকারের দুর্বলতা, এসব কঠোর হাতে দমনের আহ্বান জানান তিনি। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? 17 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটি যেন মজবুত হয় সে বিষয়ে বিবেচনায় রাখতে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন সালাউদ্দিন আহমদ। জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অভ্যর্থনা কমিটি করা হয়েছে, আমি তার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। এটা আমার জন্য গৌরবের, কিন্তু এটাকে এমনভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই যেন বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটা শক্তিশালী হয় তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষতা সমুন্নত রাখতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। জাতীয়ভাবে আমাদের আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। উৎসব মুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র সংগ্রহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া 7 ও ফেনী 1 আসন থেকে মনোনয়ন ফর্ম তোলা হয়েছে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম তোলা হয়েছে বগুড়া 6 আসন থেকে। বিস্তারিত রিপোর্টে। জেলায় জেলায় বইছে নির্বাচনী আমেজ। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। রোববার দুপুরে বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়ন ফর্ম তোলেন স্থানীয় নেতাকর্মীরা। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশার কথা জানান তারা। সময়ের অভাবে আমাদের নেতা তারেক রহমান হয়তো থাকতে পারবেন না, কিন্তু আমরা বগুড়ায় মনোনয়নপত্র জমা দেব। ফেনী 1 আসন থেকেও বেগম জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বিএনপির প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র আমরা জেলা প্রশাসকের
কার্যালয় তথা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করেছি। উনি মনোনয়নপত্র পূরণ করে দাখিল করার প্রত্যয় ব্যক্ত করছি। বেগম জিয়া এর আগে ফেনী 1 আসন থেকে 5 বার ও বগুড়া 7 আসন থেকে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আর এবারই প্রথম নির্বাচন করছেন তারেক রহমান। তানজিনা তাসনিম, সময় সংবাদ। শিগগিরই যৌথ বাহিনীর অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 3 বাহিনীর প্রধান ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, চোরাগুপ্তা হামলা ও মব ভায়োলেন্সে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 3 বাহিনী প্রধানের সঙ্গে সিএসি এএমএম নাসিরউদ্দিনের বৈঠক। রোববার দুপুর 12টা থেকে প্রায় 1 ঘন্টার এ সভায় অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শেষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নাসিরউদ্দিন কমিশন। 2 ঘন্টা বৈঠক শেষে বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের নিয়ে ব্রিফিং করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ওসমান হাদিকে হত্যার ঘটনায় নির্বাচনের প্রভাব পড়ার কথা স্বীকার করেন তিনি। সার্বিকভাবে যদি আমরা বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশ্যই আছে। বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা। যারা আমাদের উৎসবের পরিবেশকে বিঘ্নিত করতে চান তারা ব্যর্থ হবে, উৎসবের পরিবেশ ফেরত আসবে। জানান, ভোটারদের আস্থা তৈরি করতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে নতুন করে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনের অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ জোর দিয়েছি। সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে বিশেষভাবে জোর দিয়েছি যাতে এগুলো না হয়। চোরাগুপ্তা হামলা হচ্ছে, যারা হেরে যায় তাদের একটা কৌশল, তারা যেন পালাতে না পারে, সেই জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। গোয়েন্দা সংস্থা সহ বাহিনী সমূহকে আমরা এটার ব্যাপারে সচেতন করেছি। ভোটের মাঠে এখন থেকেই 1 লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান ইসি সানাউল্লাহ। যেমন সেনাবাহিনী 1 লক্ষ ডিপ্লয় করবে, যার 1/3 অলরেডি মাঠে ডিপ্লয়েড আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের বিচার ও তদন্তের অগ্রগতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেছে জামায়াতে ইসলামী। তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ার আহ্বানও জানিয়েছে দলটি। নতুন ভোরের আলো ফুটলেও আর জাগবেন না শরীফ ওসমান হাদি। নিজের অন্যতম আদর্শ কবি নজরুলের পাশেই চিরনিদ্রায় তিনি। মানুষের দ্বারে দ্বারে ছুটে বেরিয়ে যে ভালোবাসা তিনি অর্জন করেছেন, তার প্রতিদানেই যেন আজ তার কাছে ছুটে আসছেন অনেকেই। রোববার ভোরে ফজরের নামাজ শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দোয়া হয় হাদি সহ সব শহীদদের জন্য। যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না। সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। অনেকটা একই রকম মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে হাদির হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে জাতি এখন আমরা উদ্বিগ্ন। ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী যারা তাদের নাম প্রকাশ করুন। অনুষ্ঠানে অংশ নিয়ে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি বলেন, কোনো অনুদান নয়, ওসমানের চাওয়া অনুযায়ী সাম্যের বাংলাদেশ চান তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক কারণে হাদিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে ডিবি। এখনও মূল অভিযুক্ত ফয়সাল করিমের অবস্থান অজানা। এদিকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। রোববার সন্ধ্যায় সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। টেবিল হান্ট ফেজ 2 তে
এখন পর্যন্ত চেকপোস্টের সংখ্যা হচ্ছে 15,662টি। সংবাদ সম্মেলনে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 ও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন ডিএমপির 2 শীর্ষ কর্মকর্তা, বিজিবি ময়মনসিংহ অঞ্চলের সেক্টর কমান্ডার ও র্যাবের মুখপাত্র। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীর অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও তদন্তে গুরুত্ব দিয়ে খুনিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান 2 পুলিশ কর্মকর্তা। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান আর তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। ব্যক্তিগত নয়, রাজনৈতিক কারণে হাদিকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। অন্যদিকে সন্দেহভাজনদের খোঁজে সীমান্ত ও আশপাশের এলাকায় নজরদারি ও তল্লাশি অব্যাহত রেখেছে বিজিবি। মনে হচ্ছে যে ব্যক্তিগত কোনো শত্রু না, এটা কোনো রাজনৈতিক থেকে হত্যাকাণ্ডটা সংঘটিত, এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা। এই ঘটনার সংশ্লিষ্ট তাকে আশ্রয় প্রশ্রয়দাতা, তাদের অস্ত্র পজিশনে রাখা, এই সমস্ত আসামিকে আমরা জিজ্ঞাসা করছি। ফিলিপ নামে একটা লোক জড়িত আছে, তাকে গ্রেফতার করার জন্যই কিন্তু আমরা কার্যক্রম গ্রহণ করেছি। বর্তমানে ফিলিপ এবং তার সাথে আরও যে সহযোগী আছে, বিশেষ করে যদি আমি বলি জেমি চিসিং এবং দিক্কি রংদি, এই আরো দুইজন সহযোগী, তাদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে মূল অভিযুক্ত ফয়সাল সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে সিআইডি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ভোটের হাওয়া বইছে শহর থেকে গ্রামে। ঢাকা 11 আসনে নির্বাচন করবেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। লড়বেন বিএনপির ডক্টর এম.এ. কাইয়ুম এবং জামায়াতের অ্যাডভোকেট আতিকুর রহমান। নির্বাচন ঘিরে আর্থসামাজিক উন্নয়নের স্বপ্ন দেখছেন বাসিন্দারা। ঢাকা 11 আসন ঘুরে নির্বাচনী প্রত্যাশার কথা জানাচ্ছেন সহকর্মী রৌনক নিয়ন্তা। ক্যামেরায় ছিলেন উজ্জ্বল হোসেন। কর্পোরেশন হয়েও এখানে গ্রামে যে সুযোগ সুবিধা এইটুকু আমরা পাই নাই। এলাকার ভিতরে কিছু লোকজন আছে এরা একটু এই নেশার সাথে জড়িত আছে। গ্যাস নাই, এরপরে ময়লা সিটি কর্পোরেশনের কোনো করে না। ঢাকা 11 আসনের বাড্ডার সাতারকুল রোড, অলিগলিও খানাখন্দে ভরা, হাঁটাই যেন দায়। ভাঙাচোরা রাস্তার কারণে দুর্ঘটনার ঝুঁকিতে জননিরাপত্তা। 12 বছর আগে একবার কাজ হয়েছে, তারপরে আর কোনো কাজ হয় না ওইভাবে আর কি। যদিও বা কখনো কোনো সড়কে সংস্কার কাজ চলে, স্থবির হয়ে পড়ে জনজীবন। ঠিক হয় না, কিন্তু ঘটনা হলো আমাদের তো মনে করেন 2 টাকা ইনকাম করা লাগবে, গাড়ি তো পার্কিং করার কোনো সাইডে জায়গা নেই গাড়ি। রামপুরার আফতাব নগরের এই এলাকাতেও যেন সমস্যার শেষ নেই। মূল সড়কেই সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়, পাশের খালটিও পরিষ্কার করা হয় না দীর্ঘদিন। বাচ্চাদের স্কুলও আছে এই সাইডে, আর মেইনলি হচ্ছে বাস স্ট্যান্ডও এখানে, সব ধরনের বাস এখানে এসেই দাঁড়ায়। বনশ্রী ও আফতাব নগরের সংযোগ স্থাপনে ব্যবহার হচ্ছে বাঁশের সাঁকো, যা স্কুলগামী শিশু থেকে শুরু করে সবার জন্যই ঝুঁকিপূর্ণ। এখানে দুর্গন্ধ ছড়ায়, মশার আঁকড়াইটা অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়। এটা থেকে পরিত্রাণের জন্য আসলে কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাড্ডার শাহজাদপুরের এই এলাকার খাল থেকে নিরাপদ থাকতে নেই কোনো সুরক্ষা ব্যবস্থা। সরকার দেয়নি, এটা পাবলিক দেশে, ওদিকে আমার মাঝখানে নাই। এর আগেও কিন্তু কয়েকটা বাচ্চা পড়েছে এখানে, যখন কোনো গাড়ি যায় তখন অনেকগুলো ভ্যান এখানে পড়ছে। বাড্ডার বেড়াইদ এলাকার 42 নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ থেকে যুক্ত হয়েছে সিটি কর্পোরেশনে, তবে লাগেনি উন্নয়নের ছোঁয়া। শাখা রাস্তাগুলো একটাও হয় না, এবং রাত্রেবেলা যে আমাদের যে বাতিগুলো দিয়েছে এই বাতিগুলা কিন্তু জ্বলে না। কৃষি যে জমিগুলো ছিল এই ভরাট করার কারণে অনেক মানুষ এখন বেকার হয়ে গেছে, তারা বিভিন্নভাবে মাদক বিক্রি এগুলোর সাথে জড়িয়ে পড়ছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ সব খাতেই ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। চাঁদাবাজি ও মাদকমুক্ত জনপদ, নিরাপদ সড়ক, জলাবদ্ধতা মুক্ত নগর গড়ার অঙ্গীকার তাদের। আগামী দিনে আমার আছে যে ময়লা পরিষ্কারটা রাস্তায় যাতে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে, ওই সোসাইটির মাধ্যমে আমরা এটা করবো। সাঁকুটা আর থাকবে না, এখানে সব বেলি ব্রিজ করে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের টেন্ডার হয়ে গেছে, কয়েকটা অলরেডি বনশ্রীর সাথে একটা কানেক্টিং যেটা বলতেছেন, তো এটা বেলি ব্রিজ হয়ে যাচ্ছে। রেশন কার্ড আমরা এটা ওয়ার্ড ভিত্তিক কোন পরিবারগুলো অসমস্যার মধ্যে আছেন তাদেরকে আমরা চিহ্নিত করব। 4 লাখের বেশি ভোটার রয়েছে ঢাকা 11 আসনে, যেখানে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি।
নির্বাচনের আমেজে সাধারণ মানুষ এমন নেতৃত্ব খুঁজছে যারা জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে থাকবেন প্রতিশ্রুতিবদ্ধ, এবং একই সঙ্গে ভোটের মাঠে সহিংসতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রার্থীদের অন্যতম দায়িত্ব বলে মনে করছেন ভোটাররা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ভোটের হাওয়া বইছে নারায়ণগঞ্জে। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও মতবিনিময়ে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থী। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, তবে সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। নির্বাচন নিয়ে উৎসবের আমেজ নারায়ণগঞ্জে। পাড়া মহল্লায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু সুষ্ঠু ভোট। এর মধ্যে জেলার 5টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামাতে ইসলামী সহ সমমনা দলগুলো। পিছিয়ে নেই নবীন দল, এনসিপি সহ অন্য দলগুলো। লিফলেট বিতরণ, উঠান বৈঠক সহ নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আমরা যদি নির্বাচিত হই, জনগণের খেদমতের সেবার যদি আমরা সুযোগ পাই, আমরা শতভাগ আমাদের কথা, আমাদের ওয়াদা রক্ষা করবো ইনশাআল্লাহ। অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি যে এই কটা সেক্টর বললাম, এই সেক্টরে ইনশাআল্লাহ আমরা সফলতার স্বাক্ষর রাখবো। শান্তির নারায়ণগঞ্জকে আমরা চাঁদাবাজ দখলদার মুক্ত একটা সুন্দর শহর ইনশাআল্লাহ তৈরি করব। তবে 4টি আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রতিদিনই ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জাতীয়তাবাদী দলের একটা গণজাগরণ ঘটেছে। আমরা আশা করি নারায়ণগঞ্জে 5 আসন সর্বোচ্চ ভোটে জয়যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার হিসেবে দেব। সৎ ও যোগ্য ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান ভোটাররা। চিন্তা চেতনায় থাকবে আমরা জনগণের উন্নয়ন করব এবং সাধারণ মানুষ ভালো থাকবে সেই আশা করব। ওই ধরনের প্রার্থীকে আমরা খুঁজে বের করব এবং তাকেই আমরা ভোট দিব। যিনি কোনো মিথ্যা আশ্বাস দিবেন না ইলেকশনের আগে, যিনি আশ্বাস দিবেন তা ইলেকশনের পরে পূরণ করবে। যে নাগরিক সুবিধাগুলা কনফার্ম করবে তাকেই আসলে আমরা নির্বাচিত প্রার্থী হিসেবে দেখতে চাই। এরকম চাই দেশের কাজ করে নিঃস্বার্থভাবে। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে নারায়ণগঞ্জের 5টি আসনে মোট ভোটার সংখ্যা 23,66,232 জন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভোরের সময় আরো থাকছে। পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। উত্তরের জনপদে কনকনে ঠান্ডা, ঘন কুয়াশায় বন্ধ থাকার 2 ঘন্টা পর পাটুরিয়া ও আরিচাঘাটে ফেরি চলাচল স্বাভাবিক। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। বাংলাদেশ হাই কমিশন ভবনে হামলা এবং হাই কমিশনারকে হত্যার হুমকির ঘটনায় নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করেছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার দাবি, ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের হত্যাকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হিসেবে অপপ্রচার করছে ভারত। রোববার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভবনের সামনের রাস্তায় প্লাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা যায় কয়েকজনকে। এর আগে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে শনিবার রাতে বিক্ষোভ করে দেশটির হিন্দুত্ববাদী সংগঠন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ওই সময় দূতাবাসে হামলা এবং হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নিরাপত্তা বেষ্টনী ভাঙা বা নিরাপত্তাজনিত পরিস্থিতি তৈরি হয়নি। এর কয়েক ঘন্টা পর নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ময়মনসিংহে খুনের ঘটনাকে ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন হিসেবে দেখা একদমই ঠিক নয়। সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তায় ভারত যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশা উপদেষ্টার। যোগাযোগ কিন্তু আছে এবং আমরা যেটাকে বলার সেটা বলি। তার প্রেক্ষিতেই এই যে প্রেস নোট এসেছে, যে কারণে আমাদেরকেও এখন এটা একইভাবে ওপেনলি যেতে হচ্ছে। আমরা এখনো ভরসা রাখছি
যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে। ওসমান হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনে একদল লোক অবস্থান নেওয়ার চেষ্টা করলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গত সপ্তাহে কূটনীতিকদের পাল্টাপাল্টি তলবও করে দুই দেশ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সেতুর টোলের টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আমু সহ 17 জনকে নতুন করে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আইনি বাধ্যবাধকতা থাকায় দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদনের কথা জানায় দুদক। এদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর NSI এর অতিরিক্ত পরিচালক সহ 13 কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তোফায়েল আমু সহ 17 জনের বিরুদ্ধে। গত অক্টোবরে এ নিয়ে মামলা হয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই মামলায় রোববার আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। সরকারের ৩০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন থেকে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় যাদের আসামি করা হয়েছিল তাদের বিজ্ঞ আদালত আজকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। দুদক বলছে আইনি বাধ্যবাধকতা থাকায় রুটিন মাফিক নতুন করে তাদেরকে এই দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। এটা একটা রুটিন কাজ বলতে পারেন। এদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর NSI এর 13 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে আলাদা কমিটি গঠন করা হয়েছে। দুদকের নথির তথ্য বলছে তালিকায় থাকা 13 জন সবাই বর্তমানে কর্মরত। তাদের বিরুদ্ধে 3 জন অতিরিক্ত পরিচালক, 6 জন যুগ্ম পরিচালক ও 4 জন উপপরিচালক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, চাঁদাবাজি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার, অনেকগুলো অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত পরিচালক থেকে উপপরিচালক পর্যায়ের মোট 13 জন কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। অভিযুক্ত কর্মকর্তাদের বেশ কয়েকজনের স্ত্রীও আছেন দুদকের নজরদারিতে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বলেন সুদানের শহীদ 6 সেনা শান্তিরক্ষী। রোববার সকালে ঢাকা সেনানিবাসে জানাজার পর হেলিকপ্টারে নিজ এলাকায় নেওয়া হয় তাদের মরদেহ। বিকেলে জানাজা শেষে তাদের দাফন করা হয়। দুপুরে সামরিক হেলিকপ্টারে করে নিজ নিজ এলাকায় নেওয়া হয় সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শহীদ 6 সেনা সদস্যের মরদেহ। সেখান থেকে ফ্রিজিং ভ্যানে করে নেওয়া হয় গ্রামের বাড়ি। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রিয়জন হারিয়ে শোকে বিহ্বল স্বজনরা। শেষবার দেখতে অনেকে ছুটে আসেন দূর থেকে। বাদাসুর জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। ফ্যামিলিতে মনে করো চলার মতো তার মনে করেন যে কোনো একটা যে সম্পদ সেরকম নাই। সেনাবাহিনী সহ অন্য দপ্তরের পক্ষ থেকে শহীদদের দেওয়া হয় গার্ড অফ অনার। সন্ধ্যার আগে দাফন সম্পন্ন হয় শহীদ সেনা সদস্যদের। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী, কর্মঠ এবং সদালাপী ছিলেন। আমরা তার বৃদ্ধি আত্মার মাফেরাত কামনা করছি। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এর আগে সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদ 6 শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন 3 বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের কফিনে ফুলের শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। জাতিসংঘের প্রতিনিধি শহীদ পরিবারের হাতে স্মারক হিসাবে তুলে দেন জাতিসংঘের পতাকা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হলো মহান মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক বীরুত্তম এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত AK খন্দকারকে। বিমান বাহিনী ঘাঁটি বাসারে দেশের প্রথম বিমান বাহিনী প্রধানের জানাজায় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে লাল সবুজের যে পতাকার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছিলেন বাংলা মায়ের সাহসী সন্তান AK খন্দকার বীরুত্তম, রক্ত দিয়ে কেনা সেই পতাকা জড়িয়ে আবারও দীর্ঘদিনের কর্মস্থল বিমান বাহিনীর আঙ্গিনায় শেষবার আসলেন এই সূর্য সন্তান। এ সময় পুরো প্যারেড গ্রাউন্ড জুড়ে তৈরি হয় এক শোকাবহ পরিবেশ।
প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে বীরুত্তম একে খন্দকারের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব। পরে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি সম্মান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এই অকুতোভয় সৈনিককে। পরে একে একে 3 বাহিনীর প্রধান শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান উপদেষ্টা সহ 3 বাহিনীর প্রধান অংশ নেন জানাজায়। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করা হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অফ অনার প্রদান করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধানকে আকাশ থেকেও জানানো হয় শ্রদ্ধা। পরে ঢাকা সেনানিবাসের শাহীন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন বীর মুক্তিযোদ্ধা একে খন্দকার বীরুত্তম। 1971 সালের 16 ডিসেম্বর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের সময় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন একে খন্দকার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দুর্বলতায় বাণিজ্যের আড়ালে পাচার হয় 75% অর্থ। সুনির্দিষ্ট তথ্য না থাকলেও মিথ্যা ঘোষণা দিয়ে গ্রে লাইনে থাকা পাচারের অর্থের পরিমাণ বছরে গড়ে $8.27 বিলিয়ন, বলছেন গবেষকরা। এবার অর্থ পাচার ঠেকাতে ব্যাংকগুলোর ওপর কঠোর নজরদারি ও পরিদর্শনের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। সেলিয়া সুলতানার রিপোর্ট। এই মুহূর্তে অর্থনৈতিক স্থবিরতার প্রভাব আমদানি রপ্তানিতে। তবে নতুন বছরে বিনিয়োগ বাড়ার প্রত্যাশার সাথে এখন থেকেই কঠোর নজরদারি বাংলাদেশ ব্যাংকের। দেশের 75% অর্থ পাচার হয় বাণিজ্যের আড়ালে। ওভার ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে এই অর্থ পাচারের কোনো সুনির্দিষ্ট অঙ্ক নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। তবে বিআইবিএম এর গবেষণায় উঠে আসে 2015 সালের অর্থ পাচার প্রতিরোধ আইন সংশোধনের পর মাত্র 95টি পাচারের ঘটনা তদন্ত হয়েছে, যার আর্থিক পরিমাণ 3,200 কোটি টাকার বেশি। বাণিজ্যিক ঘোষণাপত্রে অর্থ পাচারের কারণ হিসেবে বলা হয় বাণিজ্যের মাধ্যমে বড় অঙ্কের অর্থ লেনদেন করা সম্ভব হয়। ফলে গ্রে লাইনে থাকা এই পাচারের অর্থের শেষ গন্তব্য বা উদ্দেশ্যের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আড়ালে থাকে। বাংলাদেশে এনপিএল এর ট্রেডে কতটুকু ওইটা ডাটা নাই, কারণ যে দেশে ইচ্ছাকৃতভাবে এনপিএল বেশি ওই দেশে কিন্তু ট্রেড বেস মানি লন্ডারিংও বেশি, কিন্তু আমরা তো জানি না আমার ট্রেডের এনপিএল কতটুকু। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো অ্যাপারেন্ট এভিডেন্স বলে আমাদের অবস্থা ভালো না। গবেষণার হিসেবে 2009 থেকে 2018 সাল পর্যন্ত বাণিজ্যে মিথ্যা ঘোষণা দিয়ে প্রতি বছর গড়ে $8.27 বিলিয়ন পাচার হয়েছে। কারণ হিসেবে পর্যাপ্ত সুরক্ষা কাঠামোর ঘাটতি অন্যতম কারণ বলে মনে করেন গবেষকরা। ট্রেডে যে এনপিএলটা হয় না, ওটাকে ক্লাসিফাইড লোন করার সময় টার্ম লোনে কনভার্ট করে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করে, যার ফলে আমরা মনে করি সব ক্রেডিট, আসলে মূলত ট্রেড। কিন্তু ট্রেডের এনপিএলটা তো মানি লন্ডারিং হচ্ছে, টিবিএম, এটা তো ডেঞ্জারাস ইম্প্যাক্ট। অর্থ পাচার রোধে এবার ব্যবসায়িক ঘোষণাপত্র পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক। থাকবে ব্যাংকগুলোর উপর কঠোর নজরদারি। ওভার ইনভয়েসিং এর নামে যাতে কোনো প্রকার অর্থ বৈদেশিক মুদ্রা পাচারের সুযোগ না থাকে, এটা ব্যাংকগুলো যাতে নিশ্চিত করে। এবং আমরাও কিছুদিন পরে যে আমাদের ইন্সপেকশন টিমকে পাঠিয়ে দেখব যে এজেন্সিগুলো কী দরে খোলা হচ্ছে, ওই সময় আন্তর্জাতিক বাজারে তার দর কী ছিল। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে পাচারের অঙ্ক গড়ে $16 বিলিয়ন, অর্থাৎ 3.4%, যা জিডিপির 2%। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দাবি আদায়ে শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতির পাশাপাশি পরিবহন ধর্মঘটের মতো নানা সংকটের মাঝেও 2025 সালে কন্টেইনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। আগের বছরের চেয়ে বন্দরে জাহাজ আসার সংখ্যা বেড়েছে, তবে বন্দর কিংবা অফ ডক দুক্ষেত্রেই রফতানির চেয়ে আমদানি পণ্য হ্যান্ডেলিং হয়েছে তুলনামূলক বেশি। আর প্রবৃদ্ধি ধরে রাখতে বন্দরের চ্যানেলের নাব্যতা বাড়ানো এবং জেটিতে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের তাগিদ ব্যবসায়ীদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি আমদানি রপ্তানি বাণিজ্যে তেমন কোনো প্রভাব না ফেললেও বছরের মাঝামাঝিতে শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতি এবং পরিবহন ধর্মঘট কিছুটা সংকটে ফেলেছিল চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে। তবে সব জটিলতা কাটিয়ে বন্দর যেমন ছন্দে ফিরেছে, তেমনি চলতি বছরের 20 ডিসেম্বর পর্যন্ত 33 লাখ কন্টেনার, 13 কোটি 39 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে আগের সব রেকর্ড ভেঙেছে। একই সঙ্গে জাহাজ এসেছে 4,300-র বেশি। টোটাল ক্যালেন্ডার ইয়ারে আমরা চেষ্টা করেছি আমাদের যে প্রযুক্তিগত
যে সমস্ত ব্যারিয়ারগুলো ছিল সেইগুলোকে পাশ কাটিয়ে নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করা। চট্টগ্রাম বন্দরের মতো বছর শেষ হওয়ার আগেই 21টি বেসরকারি অফডোকো বাল্ক পণ্য এবং কন্টেনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে। বছর শেষে রপ্তানিতে 6.4 এবং আমদানিতে 14% প্রবৃদ্ধি হতে যাচ্ছে এখানে। পরিবহন ধর্মঘট ছিল চট্টগ্রাম বন্দর এবং বেসরকারি অফডকগুলোতে। এছাড়া কাস্টমস কর্মকর্তাদের কাজ বন্ধের কর্মসূচি ছিল, কিন্তু এসব প্রতিবন্ধকতা পেরিয়েও আমরা দেখেছি যে রপ্তানির ক্ষেত্রে বেসরকারি অফডকগুলো প্রায় 6.4% প্রবৃদ্ধি পেয়েছে। অবশ্য 39 বছর পর 2025 সালে এসে ট্যারিফ বাড়াতে গিয়ে নানামুখী জটিলতায় পড়তে হয়েছিল চট্টগ্রাম বন্দরকে। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরকে প্রতিযোগী দেশগুলোর তুলনায় ব্যয়বহুল আখ্যা দিয়ে সেবার মান বাড়াতে তাগিদ দিচ্ছেন ব্যবহারকারীরা। সিঙ্গাপুর ধরেন, মালয়েশিয়া ধরেন, ইন্ডিয়া ধরেন অথবা ভিয়েতনাম ধরেন, উই আর হায়ার। সো আমি অলরেডি আপনাকে যে পয়সা দিচ্ছি, টু আস ইট ইজ অলরেডি হাই অ্যাকর্ডিং টু দ্য সার্ভিস ইউ আর প্রোভাইডিং। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সত্ত্বে চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে নিয়মিত ড্রেজিং এবং জেটিতে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। বিশেষ করে নাব্য সংকট কাটিয়ে 10 মিটার গভীরতার জাহাজ প্রবেশের যেমন ব্যবস্থা করতে হবে, তেমনি জিসিবির মতো ইয়ার্ডে স্থাপন করতে হবে গ্যান্ট্রি ক্রেন সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি। নাব্যতার যে সংকটটা, যেটা তারা যে ড্রেজিং প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যেন তারা কন্টিনিউ রাখে এবং সেক্ষেত্রে বড় জাহাজগুলা যেন আমাদের জেটিতে ঢুকাতে পারে, তাহলে আমার মনে হয় বন্দরের এই সেক্টরটাতে আলটিমেটলি তারা ওভারকাম করে চলে আসবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 90% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বছরে যার পরিমাণ 2 লাখ কোটি টাকার বেশি। আর লয়েড লিস্টে বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 68তম। বছরের শেষ সময়ে এসে যেমন দেশের অর্থনীতি গতিশীল রয়েছে, ঠিক তেমনি সচল রয়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্য। চট্টগ্রামের এসাক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। আগামী বছর জুনের মধ্যেই পটুয়াখালী ইপিজেডের প্লট বরাদ্দের কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। পুরোদমে চলছে রাস্তা, ড্রেন, আবাসিক ও প্রশাসনিক ভবন এবং বৈদ্যুতিক স্টেশন নির্মাণ কাজ। প্রকল্প ঘিরে দিন বদলের স্বপ্ন দেখছেন বাসিন্দারা। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। দ্রুত এগিয়ে চলছে পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুরের পচাকোড়ালিয়ায় স্বপ্নের প্রকল্প ইপিজেডের কাজ। এরই মধ্যে শেষ হয়েছে বালু ভরাটের কাজ। পুরোদমে চলছে রাস্তা, ড্রেন, আবাসিক ও প্রশাসনিক ভবন, হেলিপ্যাড, বৈদ্যুতিক স্টেশন নির্মাণের কাজ। এছাড়া জমিদাতা 154 পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে আবাসন, যেখানে থাকবে পুকুর, মসজিদ সহ নানা আধুনিক সুবিধা। আমাদের এখানে 95% বালি ভরাটের কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের লেভেলিং চলতেছে, এটা বুঝাই দিতে আমাদের আর 2 মাস সময় লাগবে। রিহেবিলিটেশনের কাজের 90% কাজ শেষ হয়ে গেছে। 7টা কালভারের কাজ অনেকটা শেষ, চলমান আছে এবং এর মসজিদের কাজ 100% শেষ। প্রাইমারি স্কুলের কাজও তা 60% প্লাস হয়ে গেছে। প্রকল্প সম্পন্ন হলে ইপিজেডটিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় 2 লাখ মানুষের। তাই প্রকল্প ঘিরে চাকুরি, বাসা ভাড়া ও ব্যবসা বাণিজ্য সহ অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন স্থানীয়রা। জমি আমরা দিছি, আমাদের আবাসন করে দিতে আছে, মডেল মসজিদ হয়েছে এবং আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হইতে আছে। কাঙ্ক্ষিত শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা এখানে প্রতিফলিত হতে পারবো। দূর দূরান্ত থেকে মানুষ আসবে, কাজ করবে, এই জায়গায় একটা কর্মসংস্থান, এই কর্মসংস্থানে কাজ করলে সবাই উপকৃত হবে। আমরা আগে ঢাকা কাজ করতাম, এখন দেশে কাজ পাইছি। 2026 সালের শুরুতে বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ শুরুর আশা প্রকল্প পরিচালকের। জানান, পর্যায়ক্রমে দেশি বিদেশি বিনিয়োগকারী উদ্যোক্তাদের মাঝে দেয়া হবে প্লট বরাদ্দ। এই জায়গার মাটি ভরাট অলরেডি সমাপ্ত হয়ে গেছে, আর এইখানে এখন লেভেল ড্রেসিংয়ের কাজ চলমান আছে। আগামী 1-1.5 মাসের মধ্যে পুরো লেভেল ড্রেসিংয়ের কাজ সমাপ্ত হয়ে যাবে। বেশিরভাগই কাজই প্রায় 70 থেকে 80% দিকে। তা আশা করি এই কাজগুলো দ্রুত সমাপ্ত হবে। জেলার সদর উপজেলায় নির্মিতব্য 410 একরের পটুয়াখালী ইপিজেডে প্লট থাকবে 306টি। 1443 কোটি টাকা নির্মাণ ব্যয়ের 1105 কোটি টাকা সরকারি তহবিল ও 338 কোটি টাকা অর্থায়ন করছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজা। সময় সংবাদ, পটুয়াখালী। যেন এক সোনালী বছর পার করছে স্বর্ণ। গেল 13 ডিসেম্বর পর্যন্ত চলতি বছর 1 ভরি মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে ৭৬,১৫৪ টাকা। ৫৬ বার বেড়েছে দাম, কমেছে ২৭ বার।
দাম 1,38,288 টাকা নিয়ে চলতি বছর শুরু করে আভিজাত্যের প্রতীক স্বর্ণ। এরপর 15 জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 7 বার বেড়ে প্রথমবারের মতো 1 ভরি স্বর্ণের দাম পার হয় 1.5 লাখ টাকার গণ্ডি, হয় 1,51,282 টাকা। এরপর 22 এপ্রিল পর্যন্ত 6 বার কমে আর 12 বার বেড়ে মূল্যবানের ধাতুটির দাম 1.25 লাখ টাকার গণ্ডি পেরিয়ে থাকে 1,77,888 টাকা। এপ্রিলে 1 লাফে 5,000 টাকার বেশি দাম বৃদ্ধি ও কমার রেকর্ড করে ধাতুটি। পরে 12 বার দাম কমলেও 24 বার বৃদ্ধি পেয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো 6 অক্টোবর প্রতি ভরি স্বর্ণের দাম পার হয় 2 লাখ টাকা। এরপর টানা আরও 5 বার বেড়ে 19 অক্টোবর 1 ভরির দাম থাকে 2,17,382 টাকায়, যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ দামের রেকর্ড। 1 লাফে সর্বোচ্চ 10,000 টাকা কমা ও প্রায় 9,000 টাকা বৃদ্ধির রেকর্ডও হয় অক্টোবরে। দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণকারী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের হিসাব 13 ডিসেম্বর পর্যন্ত 83 বার দাম সমন্বয়ের মধ্যে 27 বার কমে আর 56 বার বেড়ে 1 ভরি স্বর্ণের দাম দাঁড়ায় 2,15,597 টাকায়। চলতি বছরই সর্বোচ্চ টানা 8 দফা দাম বৃদ্ধির ঘটনা ঘটেছে 3 বার, তবে একটানা সর্বোচ্চ 4 বার দাম কমেছে ধাতুটির। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 ডিন পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর ইফতেখারুল আলম মাসউদ। জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন 6 ডিন। এর আগে সন্ধ্যায় ডিনদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। আলোচনা শেষে পদত্যাগের ঘোষণা দেন 6 ডিন। এর আগে আওয়ামী লীগপন্থী দাবি করে 6 ডিনের পদত্যাগ দাবি করে ফেসবুক পেজে স্ট্যাটাস দেন রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। দুপুরে রেজিস্ট্রার দফতরে তালা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শুধু ডিনদের নয়, ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আগামী 3 দিনের মধ্যে তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছয়জনই আসছিলেন এবং তাদের সঙ্গে একটা ফলপ্রসূ আলোচনা আমাদের হয়েছে। তারা নিজেরাই মনে করছিলেন যে এই বিদ্যমান এই পরিস্থিতিতে তারা অপারগতা প্রকাশ করছিলেন তারাই। তো আমরা জাস্ট প্রক্রিয়াটা সম্পূর্ণ করেই একটা ফলপ্রসূ সিদ্ধান্ত হয়েছে। 24 জুলাইয়ের পর থেকে এখনও দেশের জনগণ কঠিন সহিংসতার মধ্য দিয়ে সময় পার করছেন বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রোববার দুপুরে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এই জুলাই ঘটনার পর, 24-এর ঘটনার পর এখনো আমরা কঠিন সহিংসতার মধ্যে দিয়ে যাচ্ছি। শুধু এই বর্বর মৃত্যুগুলো নয়, প্রতিনিয়ত আমাদের বাচ্চারা বিশেষ থেরাপিতে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। রোববার সকাল 9টা থেকে শুরু হয় সি ইউনিটের ভর্তি পরীক্ষা, শেষ হয় সকাল 10টায়। ভর্তিযুদ্ধে অংশ নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল উপচে পড়া ভিড়। স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার প্রথম দিনে সকাল 9টা থেকে বিকেল 4টা 15 পর্যন্ত মোট 6টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সি ইউনিটের ভর্তি পরীক্ষায় 446 আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন প্রায় 40,000-এর বেশি পরীক্ষার্থী। স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় 7 ইউনিটের লিখিত পরীক্ষা চলবে 29 ডিসেম্বর পর্যন্ত। মেহেরপুরে পেঁপে ক্ষেত থেকে যুবকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে নেত্রকোনায় নিজ ঘর থেকে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় চুরির অপবাদে একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় 4 জনকে আটকও করা হয়েছে। রোববার সকালে মেহেরপুরের গাংনীর সাহেবনগর গ্রামে পেঁপে খেতে তপনের মরদেহ দেখতে পান কৃষকরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাত পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। অন্যদিকে নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা ইউনিয়নের নারিয়া এলাকায় নিজ ঘরে স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে ঘুমিয়েছিলেন হেলাল উদ্দিন। তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন মেঝেতেই পড়ে আছে স্বামীর গলাকাটা মরদেহ। এই ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে ঘরের সিঁধ কেটে চুরি করার অভিযোগে গণপিটুনিতে শাহেদ আলী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে 4 জনকে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রোববার বিকেলে শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ময়মনসিংহ শাখা এবং সচেতন সনাতনী সমাজের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এ সময় ধর্ম অবমাননার অভিযোগে দীপুকে হত্যার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানানো হয়। দীপুর পরিবারের দায়িত্ব নিতেও সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। গত 2 বছরে বরিশালে অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে অন্তত 15টি হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ বলছে অন্তত 6টি চোর ও ছিনতাই চক্রের সন্ধান মিলেছে, যারা কেবল চুরি নয়, অটোরিকশার চালককেও হত্যা করে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর থাকলেও নিয়ন্ত্রণে আসছে না হত্যাকাণ্ড। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। একজন সন্তান হারানোর শোকে কাতর, অন্যজন ভেঙে পড়েছেন স্বামীকে হারিয়ে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় একই এলাকায় 3 মাসের ব্যবধানে খুন হন 2 জন। ঘটনা বরিশাল মহানগরীতে। কৌশল হিসেবে ছিনতাই চক্র প্রথমে যাত্রী বেশে অটোরিকশা ভাড়া করে, পরে নিয়ে যাওয়া হয় নির্জন কোনো স্থানে। এরপর সুযোগ বুঝে অটোরিকশার চালককে শ্বাসরোধ করে হত্যা করে। আর লাশ গুমের জন্য বেছে নেওয়া হয় পরিত্যক্ত ডোবা কিংবা নদী অথবা নদী তীরে মাটি চাপা দেয়া হয়। এমন নৃশংস ঘটনা শহরের রিফিউজি কলোনির সোহেল ও হিরণ হত্যাকাণ্ডে। গত জুলাই ও অক্টোবরে তাদের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। আসামি ধরা পড়লেও জামিনে মুক্ত হয়ে ফের জড়াচ্ছে একই অপরাধে। মেডিকেলের সামনে গেছে, সামনে দিয়ে ওই ইমরান ওরে লইয়ে গেছে। ইমরান নেওয়ার পরে এই নিখোঁজ। এক ভাই কচির লতি তুলতে গেছে, উনি দেখে যে একটা ডোবার ভিতরে ফালানো আছে কঙ্কারের মতন একবারে। তা উনি এবারে ফোন দিয়েছে থানায়, ফোন দিয়ে যখন ওই পুলিশে নিয়ে যায় তখন বাংলা বাজার তো উনি গাড়ি চালাইতো, তখন ওইখানে গাড়িওয়ালারা দেখে চিনছে। তথ্য বলছে ছিনতাই চোরচক্রের কয়েকটি গোপন সাম্রাজ্য গড়ে উঠেছে বরিশাল সহ আশপাশের জেলা ঘিরে। ঝালকাঠি জেলার কলেজ মোড়, বরিশালের পলাশপুর ও মোহাম্মদপুর সহ আরও বেশ কয়েকটি এলাকায় সক্রিয় ওই চক্রটি, যারা চোরাই অটোরিকশা নামমাত্র টাকায় কিনে বিক্রি করেন খণ্ড খণ্ড করে। জুস দিয়েছে, জুস খাইছি, জুস খাওয়ার পর আমার খালের সাইডে ফালাই রাখিয়া আস্তে তারা চলে গেছে গাড়িগুলি নিয়ে। এগুলো তো সেসিস নাম্বার নাই, ইঞ্জিন নাম্বার নাই, এগুলো ব্যাটারি খুলে বিক্রি করে ফেলায়, বডি আর এক জায়গায় বিক্রি করে ফেলায়। তবে অপরাধীদের লাগাম টানতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আর সিটি কর্পোরেশনের দাবি, বৈধ অবৈধ রিকশা তালিকার কাজ চলমান রয়েছে। তার যদি একটা কাগজ থাকে হারিয়ে গেলে, আপনি যেটা বললেন যে হারিয়ে গেলে আবার খুঁজে পেতে সুবিধা হবে, কিন্তু যেহেতু এটা তাদের কোনো ডকুমেন্টস নাই, হারিয়ে গেলে এটা আর খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। এরকম ঘটনা ঘটলে যেন তারা থানায় গিয়ে একটা অভিযোগ দেয়, আমরা মামলা নিয়ে সেই বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা নিব। পুলিশের তথ্য মতে গত 2 বছরে অটোরিকশাকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে 15টিরও বেশি, আর চুরির ঘটনা শতাধিক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ফরিদপুরে মোটরসাইকেল চুরির দায়ে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে 2টি মোটরসাইকেল। পুলিশ জানায়, ডিসেম্বর মাসে ফরিদপুর শহরে পশ্চিম খাবাসপুর, রঘুনন্দনপুর সহ বিভিন্ন এলাকা থেকে 5টি মোটরসাইকেল চুরি হয়। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনিবার রাতে অভিযান চালিয়ে চোর চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তারা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্যে সেই চক্রের আরও 5 সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আমাদের অফিসাররা বিভিন্ন প্রযুক্তি এবং ম্যানুয়ালি সোর্স নিয়োগ করিয়া তারা বিভিন্ন স্থান হইতে এই চক্রের 7 জনকে গ্রেপ্তার করে এবং তাদের নিকট হইতে 2টা চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে। পরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সাদিক ইমন। ধন্যবাদ আমিরুল আলিফ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়। আলু আবাদ করে বিপাকে পড়েছেন বরগুনার কৃষক। তাদের অভিযোগ, বিভিন্ন কীটনাশকের মূল্য বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। পাশাপাশি হিমাগার না থাকায় আলু বীজ সংরক্ষণ করতে পারেন না তারা। এতে লোকসানের শঙ্কা তাদের। তবে সংকট সমাধানের আশ্বাস কৃষি বিভাগের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট।
আলু উৎপাদনে দক্ষিণাঞ্চলের তৃতীয় জেলা বরগুনা, কিন্তু জেলায় নেই কোনো হিমাগার। এতে আলু ও বীজ সংরক্ষণ করতে পারেন না কৃষক। অন্যদিকে উৎপাদিত আলু সংরক্ষণ করতে না পারায় কম দামে বিক্রির পাশাপাশি পচে যায় অনেক আলু। কৃষি বিভাগের তথ্যমতে চলতি বছর জেলায় 945 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে আবাদ হয়েছে 450 হেক্টর জমি। কৃষকের অভিযোগ, বিভিন্ন কীটনাশকের মূল্য বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। নির্ধারিত মূল্যে কীটনাশক বিক্রির পাশাপাশি হিমাগার নির্মাণের দাবি তাদের। ঔষধের রেট নেই, হেরা যেটা হয় ওইটাই লিখে রাখতে দেয়, কোম্পানির রেট লই যায়, ওরা বেশি বেচে। যে আলু হয় এতে বরিশালে এদিকে আমাদের কি কাবার হয়ে যায়, কিন্তু আলুগুলো যখন একসঙ্গে উঠে তখন দাম পায় না। কোলেস্টার নাই বিদে আমাকে কম দামে বিক্রি করে হইতে হয়। সমস্যা সমাধানের আশ্বাস কৃষি বিভাগের। কোনো কৃষক যদি আমাদের কাছে সুনির্দিষ্ট করে বলে যে অমুক কোম্পানির বোতলে এই ওষুধের দাম লেখা নাই, সেখানে তাকে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নেব। কৃষি বিভাগের তথ্যমতে চলতি বছর জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 23,625 মেট্রিক টন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। 4 বছরেও নির্মাণ হয়নি পিরোজপুর ও বরগুনা উপজেলার মধ্যবর্তী হলতা সেতু। কাঠের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন 2 উপজেলার অন্তত 10 গ্রামের বাসিন্দা। পার করা যাচ্ছে না কোনো যানবাহন, তবে শিগগিরই কাজ শুরুর আশ্বাস উপজেলা প্রশাসনের। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদীর উপর কাঠের জরাজীর্ণ সেতু, এর উপর দিয়েই ঝুঁকি নিয়ে হালকা যানবাহন চলাচল করছে। 2019 সালে কার্যাদেশ দেওয়া হয় পিরোজপুরের মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনা পাথরঘাটা উপজেলার সংযোগস্থলের হালদা সেতুর। নির্মাণ করা হয় দুপাশের অ্যাপার্টমেন্ট। এর মধ্যে নকশা নিয়ে জটিলতা তৈরি হলে বন্ধ হয়ে যায় কাজ। 2021 সালে নতুন করে আরেক ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়, তবে এরপর বরাদ্দ জটিলতায় এখন পর্যন্ত নির্মাণের কোনো অগ্রগতি নেই। এদিকে কাঠের সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে 2 উপজেলার অন্তত 10 গ্রামের বাসিন্দা। পার করা যাচ্ছে না কোনো যানবাহন। আমরা তো যথেষ্ট ভোগান্তিতে, সে প্রায় 7-8 বছর তো হইবি এই অবস্থায় আছে। এই অঞ্চলের লোকজনের দৈনন্দিন জীবনকে আসলে ব্যাহত হচ্ছে এই বৃষ্টি না থাকার জন্য। আমাদের দাবি হলো যে এই 2 পারের মানুষ চলাচলের জন্য এই ব্রিজটি দ্রুত নির্মাণ করা। শীঘ্রই কাজ পুনরায় শুরুর আশ্বাস উপজেলা প্রশাসনের। দীর্ঘদিন বন্ধ থাকার পরে বর্তমান প্রকল্প পরিচালক মহোদয় আমাদেরকে নিয়ে পিরোজপুরে মিটিং করে এবং বন্ধ কাজগুলো শুরু করার জন্য তাগিদ দেন এবং তিনি ফান্ডের যে জটিলতা নিরসন করবেন বলে আমাদেরকে আশা ব্যক্ত করেন। 39 মিটার দীর্ঘ হালদা সেতু নির্মাণে নতুন ব্যয় ধরা হয়েছে 3,19,53,000 টাকা। সময় সংবাদ, পিরোজপুর। বরেন্দ্র জনপদে ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস। পৌষের কনকনে ঠান্ডায় স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। বিস্তারিত জানাতে নওগাঁয় আছেন রিপোর্টার এমআর রকি এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি প্রথমেই যাচ্ছি রকির কাছে। থেকে ধেয়ে আসা উত্তরের হিম বাতাস, সেই সাথে কনকনে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। এই অনুভূত ঠান্ডা গতকাল থেকে শুরু হয়েছে এবং আমরা দেখছিলাম এই মুহূর্তে শীতের যে প্রকোপ, শীতের যে দাপট, তা কিন্তু পরিপূর্ণভাবে এই জনপদের উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে একটা ছন্দপতন আমরা লক্ষ্য করছিলাম। জনজীবনে অনেকটাই প্রভাব ফেলেছে এবং সকালে তীব্র কুয়াশা কিন্তু পথঘাট অনেকটাই ঢেকে থাকছে। গতকাল থেকে আজকের এই চিত্র কিন্তু একই রকম আমরা লক্ষ্য করছি এবং গতকাল সারাদিন সূর্যের দেখা মেলেনি, আজও একই অবস্থা বিরাজ করছে এবং এই পৌষের প্রথম সপ্তাহে এসে শীতের যে দাপট, শীত প্রকৃত অর্থেই এই অঞ্চলের উপর দিয়ে এই মুহূর্তে অনুভূত হচ্ছে এবং স্থানীয় আবহাওয়া অফিসের বার্তা বলছে আজকে তারা তাপমাত্রা রেকর্ড করেছে 12.1 এবং এই তাপমাত্রার সাথে কিন্তু রাতে আরেক দফা তাপমাত্রা কমে আসছে এবং তীব্র শীত, কনকনে হিম বাতাস, স্বাভাবিকভাবে এই আবহাওয়া এই অঞ্চলের মানুষকে হঠাৎ করে এই ছন্দপতন আবহাওয়া অনেকটাই বিপর্যস্ত এবং অনেকটাই কিন্তু কাজকর্ম একটা ব্যাহত করছে। আমরা লক্ষ্য করছিলাম সকালে যারা কাজের সন্ধানে বের হচ্ছেন তারা কিন্তু একটু উষ্ণতার জন্য বিভিন্ন চায়ের দোকান এবং বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে এবং শীতের এই তীব্রতা আসলে এবার কিছুটা দেরিতে এসেছে এই জনপদের উপর দিয়ে। স্বাভাবিকভাবে পৌষের শুরু থেকে এবার শীতের প্রকোপ অন্যান্য বছরের চেয়ে এবার কিন্তু শীত হঠাৎ করে জেঁকে বসার কারণে কিন্তু এই আবহাওয়াটা জনজীবনে এক ধরনের নেতিবাচক প্রভাবে আমরা লক্ষ্য করছিলাম, কারণ হঠাৎ তাপমাত্রা নিচে নেমে যাওয়ার কারণে এই আবহাওয়ার জন্য আসলে অনেকটা অপ্রস্তুত ছিল এই জনপদের মানুষ এবং এই এলাকায় তাপমাত্রার প্রভাব সবসময় একটা বড় ধরনের বিস্তার করে থাকে। কারণ
বরেন্দ্র অঞ্চলে শীত কিন্তু অনেকটাই 5-6 ঘরে নেমে আসার কারণে তাপমাত্রা অনেকেই কিন্তু স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়া, জনজীবনে ছন্দপতন নেমে আসা এবং সব মিলিয়ে শীতের এই অবস্থা কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা খেটে খায়, যারা ছিন্নমূল মানুষ, তাদের জন্য বড় ধরনের একটি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে যে এবার আসলে শীত নিবারণের জন্য প্রশাসনের পক্ষ থেকে খুব স্বল্প পরিসরে একটি প্রস্তুতি থাকে। 50,000 গরম কাপড় উপজেলার যেসব নিম্ন আয়ের মানুষ আছে তাদের মাঝে এই সরবরাহের জন্য তারা ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের মাধ্যমে তারা সরবরাহ করেছে। কিন্তু হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ার কারণে একদিকে হিম বাতাস, সেই সাথে কিন্তু রাতে ঘন কুয়াশা ধরছে এবং কাজকর্মের এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। কাজকর্মে নামতে পারছে না, যদিও ইরি বুড়ো মৌসুমের কিন্তু একটা প্রস্তুতি চলছে এই মুহূর্তে এবং সকাল থেকে বেলা দুপুর পর্যন্ত তীব্র ঠান্ডার কারণে কাজে নামতে পারছে না। আমরা চাষিদের সঙ্গে কথা বলছিলাম এবং এই আবহাওয়ার কারণে আসলে এই এলাকার মানুষের যে প্রস্তুতি থাকার কথা সেটা কিন্তু এখনো সেই প্রস্তুতিটার ক্ষেত্রে একটা ব্যত্যয় আমরা লক্ষ্য করছিলাম। সব মিলিয়ে এই আবহাওয়া আগামীতে আরেক দফা নিচে নেমে যাবে, আরো তীব্র শীতের একটা বার্তাই এখানকার স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা শীতের আরো খবর জানবো, আমাদের সহকর্মী রয়েছে মানিকগঞ্জে ইউসুফ আলী, সেখানকার সার্বিক চিত্রটি তুলে ধরবেন। ধন্যবাদ রকিট। মানিকগঞ্জেও কিন্তু তীব্র শীত এবং কুয়াশা এবং কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া রোডে 2 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হলেও এখন কিন্তু সেটা ব্যাহত হচ্ছে। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রোডে রাত 10টা থেকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত 12টা পর্যন্ত 2 ঘন্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘাট এলাকা থেকে মানিকগঞ্জের পুরো জেলায় হিমেল হাওয়া ও তীব্র শীতের পরিমাণ গত 3 দিন ধরে বৃদ্ধি পেয়েছে। এতে প্রতিদিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সূর্যের আসলে দেখা মিলছে না। এদিকে গত রাত 9টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রোডে কুয়াশা পড়তে শুরু করে। রাত 10টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গিয়ে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রোডের ফেরি চলাচল এর বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তবে হিমেল হাওয়ার কারণে মধ্যরাত 12টার দিকে কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এই মুহূর্তে এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। পৌষের এই শীতের ভিতরে তীব্র শীতে কষ্ট করছে এবং দুর্ভোগ কিন্তু বেড়েছে। এতে খেটে খাওয়া মানুষ সহ যানবাহনের শ্রমিকরা পড়েছে বিপাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেরিগুলো এবং ফেরিতে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এই তীব্র এবং শীতের যে কারণে কষ্ট পাচ্ছে এবং যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু আসলে এখনো ঘর থেকে বের হতে পারছে না এবং কি শিশু থেকে যারা নারী রয়েছে এবং বয়স্করা তারাও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত, বিশেষ করে শীতজনিত রোগে আক্রান্ত হতে শুরু করেছে। এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন উষ্ণ কাপড় সহ বৃদ্ধ এবং শিশুদের নিরাপদ স্থানে এবং উষ্ণ জায়গায় তাদেরকে রাখার জন্য এবং কি এছাড়াও কিন্তু ঘাট এলাকাতে যারা শ্রমিক রয়েছে বিআইডব্লিউটিসি এবং কি যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু এই শীতে কষ্ট করছে বলে আমাকে জানিয়েছে। এছাড়াও কিন্তু যারা ছিন্নমূল রয়েছে, যেহেতু অন্যান্য সময় আমরা দেখি যে আসলে শীত বস্ত্র বিতরণ করা হয়, তাতে কিন্তু আগে ভাগে বা এই সময় না দেওয়াতে এই পুষের শুরুতেই কিন্তু এই শীতের তীব্রতায় তারা কিন্তু বেশ কষ্ট করছে। এছাড়াও আমরা এই পুরো জেলাতে যেহেতু এখনো কিন্তু এই মুহূর্তেও কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রোডে একদম ফেরি চলাচল এই কুয়াশা কারণে
কারণে ব্যাহত হচ্ছে। দ্বিতীয়ত হিমেল হাওয়ার কারণে কুয়াশার মাত্রা কেটে যাচ্ছে, যদি কুয়াশাটা পড়ছে সেটা আবার কেটে যাচ্ছে। বিশেষ করে যারা এই ঘাট এলাকাতে রয়েছে এবং যারা কৃষক রয়েছে, যারা শ্রমিকে কাজ করে, তারাও কিন্তু বিলম্বে এইটা কাজে যাচ্ছে এবং কেটে সড়কগুলোতে মহাসড়কেও কিন্তু তারা আসলে খুব কম আসছে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মোট 21টি ফেরি রয়েছে, তার মধ্যে এই মুহূর্তে এটা 15টি ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। শীতের তীব্রতার খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী এবং তার আগে নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকিব। মুন্সিগঞ্জের মিরকাদিম মাছের আড়তে শুধু ইলিশ নয়, খালবিলের তাজা মাছের সরবরাহ বেশি। ভোর থেকেই ক্রেতা বিক্রেতারা হাঁকনাকে মুখর করে তোলেন বাজার। বিস্তারিত জানাতে মিরকাদিম আড়তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, পৌষের কনকনে শীতে কিন্তু দূর দূরান্ত থেকে যে ক্রেতা এবং যারা পাইকার রয়েছেন, শৌখিন ক্রেতা রয়েছেন এবং জেলে রয়েছেন, মৎস্যজীবী রয়েছেন, সবাই কিন্তু এই যে ধলেশ্বরী তীরের যে প্রাচীন হাট, সেই হাটে কিন্তু এখন ভিড় করছেন। এবং এখানে যে আপনারা লক্ষ্য করছেন যে ইলিশের যে ঝিলিক পড়েছে, কিন্তু ঘন কুয়াশা, এই ঘন কুয়াশার কারণে কিন্তু বিভিন্ন স্থান থেকে যে নৌপথ এবং সড়ক পথে অনেকের আসতে বিলম্ব হচ্ছে। সে কারণে কিন্তু এই সময় হাটের যে জৌলস থাকে, সেই জৌলস এখন না দেখা গেলেও কিন্তু মাছের পসরা রয়েছে। তবে আগুন ধরে কিন্তু ইলিশ বিক্রি করা হচ্ছে। আপনারা দেখছেন যে এই ছোট আকারের বিভিন্ন সাইজের ইলিশ রয়েছে এখানে, কিন্তু 1 কেজি ওজনের যে ইলিশ সেটি কিন্তু দাম আঁকা হচ্ছে 3500 টাকা পর্যন্ত। আর নিচে যেই ছোট আকারের ইলিশ গুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু 2200 টাকা কেজি রয়েছে, 1500 টাকা কেজি রয়েছে এবং 500 থেকে 600 গ্রাম মাছই কিন্তু 2000 থেকে 2000 টাকা বিক্রি করা হচ্ছে। এছাড়াও কিন্তু ইলিশের বাইরে অনেক রকমের বৈচিত্র্যপূর্ণ মাছ কিন্তু এই বাজারে উঠেছে। আপনারা দেখছেন যে সামুদ্রিক হিমায়িত মাছও কিন্তু এখানে পসরা সাজানো হয়েছে, তোলা হয়েছে। আইড়, বোয়াল, রুই, কাতল, মৃগেল এবং এই তাজা মাছের পাশাপাশি যে বিভিন্ন স্থান থেকে যে মাছ আসে, তারা বলছেন যে দেশের অন্তত 15টি জেলা থেকে মাছ এই বাজারে আসে। তবে এই যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার কারণে কিন্তু আজকে একটু চ্যালেঞ্জে ফেলেছে যে এই অঞ্চলের যে সর্ববৃহৎ এই আড়ত, সেখানে কিন্তু 43টা মূল আড়ত রয়েছে। এই আড়তের বাইরেও কিন্তু বিভিন্ন রকম উপ আড়ত রয়েছে। এই আড়তগুলোতে সব জায়গায় কিন্তু জমজমাট পরিস্থিতি। তবে লোকের যে ভিড়, সেই ভিড়ের একটু কমতি আছে। তারা বলছেন যে এই সময় অন্যান্য দিনে কিন্তু আরো বেশি ভিড় থাকে, এই কুয়াশার কারণে কিন্তু ভিড়টি কমেছে। তবে তারা আশা করছেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ভিড় আরো বেড়ে যাবে এবং এখানকার যে মাছের যে বিভিন্ন রকম বৈচিত্র্যতা রয়েছে এবং খাল বিলের তাজা মাছের পাশাপাশি যে বিভিন্ন অঞ্চলের চাষের মাছ আসে, সামুদ্রিক মাছ আসে, এই বৈচিত্র্যতার কারণে কিন্তু হাটে বিভিন্ন রকম পাইকার আসে। সেটি মুন্সিগঞ্জ জেলার বাইরে থেকেও কিন্তু নারায়ণগঞ্জ, দোহার আশপাশের বিভিন্ন অঞ্চলের যারা পাইকার রয়েছেন, তারা এখান থেকে কিন্তু পাইকারি কিনে নিয়ে তারা যে সকালে হাট বাজার বসে, সেই বাজারে এই মাছ বিক্রি করেন। তবে এখানকার মাছের যে তাদের পর্তা যেটি বলছেন তাদের স্থানীয় ভাষায়, যে দামের সঙ্গে বিক্রির যে একটা সংযোগ, সেটির ক্ষেত্রে কিন্তু এখানে তাদের সুবিধা হয় বলে এখানে আসছেন এবং যে রকম মাছ তারা চাচ্ছেন সেই মাছই কিন্তু তারা পাচ্ছেন। এবং আপনারা লক্ষ্য করছেন যে শিং মাছ যে এখানে পসরা সাজানো হয়েছে, এই শিং মাছের মধ্যে কিন্তু বাসন্তী রং, সেই রঙের যে রং দেওয়া হয় সেটি কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি না। এবং এই শিং মাছের মধ্যে কিন্তু রং ছাড়া এই শিংয়ের পসরা আজকে সাজানো হয়েছে। এটি কিন্তু ব্যতিক্রম। অন্যান্য দিনে কিন্তু আমরা লক্ষ্য করি যে বাসন্তী রং সেটি মেশানো হয়, আজকে কিন্তু সেটি নেই। আপনারা লক্ষ্য করছেন ট্যাংরা মাছ, যেটি চাষের ট্যাংরা, সেগুলো কিন্তু পলিথিনের মধ্যে পানি দিয়ে ভরে রাখা হয়েছে জীবিত রাখবার জন্য। নানা রকম কৌশলে কিন্তু তারা এখানে পসরা সাজাচ্ছেন এবং এই যে অঞ্চলটি, সেই অঞ্চলটি যে নৌ যোগাযোগ,
সেটি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে দক্ষিণাঞ্চল থেকে সরাসরি রাজধানীতে যাওয়ার পথ কিন্তু এটি, এবং এখানে কিন্তু একটি প্রাচীন বন্দর, কিন্তু সেখানে নাব্যতা তৈরির কারণে কিন্তু এখানে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো ভিড়তে না পারবার কারণে এখানকার যে আড়তদার রয়েছেন তারা বলছেন সেই মাছ নামিয়ে আনতে তাদের কিন্তু খরচ বেশি হচ্ছে। একই সঙ্গে এখানে প্রবেশ করবার যে পথ সেটি একটু সরু থাকাতেও কিন্তু সড়ক যোগাযোগের চ্যালেঞ্জ রয়েছে। তো এই খোলা আকাশের নিচে যে এই হাট, এটি কিন্তু 2 থেকে 3 ঘন্টায় প্রায় কোটি টাকা মাছ বিক্রি হয়। তো এই ছিল এখান থেকে সব শেষ। মুন্সিগঞ্জের মিরকাদি মাছের আড়ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। হাদিকে গুলি করে হত্যা এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে শিশুকে হত্যা এক সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাত 10:30টার দিকে লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোপটা এলাকায় জেলা বিএনপি আয়োজিত সভায় তিনি একথা বলেন। দুষ্কৃতিকারীরা দেশে রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছে না কেন, তাদেরকে খুঁজে বের করা যাচ্ছে না কেন, এসব প্রশ্ন তোলেন তিনি। এর আগে অগ্নিদগ্ধ বিএনপি নেতা বেলালকে দেখতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যান রিজভী। কোন দুর্বৃত্ত, কোন দুষ্কৃতিকারী, কোন অপরাধী তারা যেন আর কোন গ্রামে গ্রামে, কোন পরিবারে পরিবারে হামলা করতে না পারে, আগুন দিতে না পারে, গুলি করতে না পারে, সেটাই আমাদেরকে দেখতে হবে। আপনাদের প্রচেষ্টা নিতে হবে। এদের অত্যাচার, এদের নৃশংসতা, এদের ভয়াবহতা, এদের রক্ত পিপাসু, এদের চেতনা, এইটা সারা বাংলাদেশকে একটা মৃত্যুপুরীতে পরিণত করেছিল, একটা কবরস্থানে পরিণত করেছিল। সেই জায়গা থেকে 5ই আগস্ট ছাত্র জনতা তারা স্বতঃস্ফূর্ত ভাবে পুলিশের গুলির মুখে নিজের জীবন দিয়ে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর দানবীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। চট্টগ্রামে কমেছে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের হার। চিকুনগুনিয়া বাড়লেও মৃত্যু নেই, তবে আর্থিক ক্ষতি বেশি। 66% মানুষ আগ্রহী নয় মশারি ব্যবহারে। এসপিরিয়া হেলথ রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার এবং সিটি কর্পোরেশনের যৌথ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। মেয়র জানান, সরকার থেকে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য খাতকে। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। মশক নিধনে অ্যাডাল্টিসাইডের পাশাপাশি আমেরিকান প্রযুক্তি বিটিআই লার্ভিসাইড ব্যবহার করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। উদ্দেশ্য চিকুনগুনিয়া ও ডেঙ্গুর হার কমানো। এমন বাস্তবতায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ পরিস্থিতি ও ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় 4 মাস ধরে গবেষণা করছে স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এসপেরিয়া হেলথ রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার ও সিটি কর্পোরেশন সহ 10টি প্রতিষ্ঠান। রোববার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে তুলে ধরেন গবেষণার ফলাফল ও করণীয়। ডেঙ্গুতে সফলতার কথা উল্লেখ করে মেয়র জানান, সরকার থেকে বরাদ্দ না পাওয়ায় স্বাস্থ্য খাতে হিমশিম খেতে হচ্ছে। 18 থেকে 35 বছরের যারা ইয়াং অ্যাডাল্ট, এরা হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি। চট্টগ্রামে প্রায় 65% মানুষ মশা তাড়ানোর কোনো ব্যবস্থা নেয়নি, কারণ এটা হচ্ছে দিনের সর্বোত্তর সময়ই ডেঙ্গু মশা আপনার বা চিকুনগুনিয়া মশা কামড়াতে পারে। ডেঙ্গু জ্বরে যেমনটা মৃত্যুহার আছে, চিকুনগুনিয়াতে কিন্তু সেরকম মৃত্যুহার নেই বললেই চলে। ডেঙ্গু চিকুনগুনিয়ার জন্য আরো বেশি গবেষণা করতে চাই, আমি গবেষক করে টাকা দিতে হবে, এবং এটার জন্য যদি আমি ওষুধ, যেমন বিটিআই এর একটা ওষুধ কিনেছি মশা শিকাগো, অনেক কস্টলি ওষুধ। গবেষণায় তুলে ধরা হয় কোতোয়ালি সহ শহর ও উপজেলার বেশ কিছু হটস্পট। করণীয় নির্ধারণ করা হয় মশক নিধন বাড়ানো ও সচেতনতার উপর। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জে বিভিন্ন সময় জব্দ হওয়া অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত রেগুলেটর ধ্বংস করা হয়েছে। রোববার দুপুরে সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকায় তিতাসের স্থানীয় কার্যালয়ের সামনে গুঁড়িয়ে দেওয়া হয় রেগুলেটরগুলো। জানানো হয়, গত 1 বছরে বিভিন্ন সময় 3 উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে ব্যবহার হওয়া রেগুলেটর জব্দ করা হয়। অবৈধ গ্যাস সংযোগ রোধ এবং জনসাধারণকে সতর্ক করতে ক্রাশিং প্রোগ্রামের আওতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানায় তিতাস। গাজীপুরে দুদকের অভিযানে প্রায় 100 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুদক জানায়, রোববার সকালে গাজীপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ডিজিএম সুরুজ আলম এবং ডিএমডি শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে
অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় পালিয়ে যায় দুজন কর্মকর্তা। অভিযোগের সত্যতা পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় দুদক। পরে শিমুলতলী, সালনা ও ভাওয়াল কলেজ সহ আশেপাশের প্রায় 100 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে পড়ে গিয়ে 5টি যানবাহন ডুবে 3 জনের মৃত্যুর ঘটনায় 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। জেলা প্রশাসক রায়হান কবির জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা ডুবে যাওয়া যানবাহনগুলো নদী থেকে উদ্ধারে কোনো ধরনের তৎপরতা শুরু হয়নি। এর আগে গত রাতে 9:30টার দিকে বক্তাবলী ঘাটের পূর্ব পাড় থেকে 20টি যানবাহন নিয়ে ফেরিটি ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। মাঝপথে ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ বালু চালু হলে পেছন থেকে সামনের কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে ওই ট্রাক সহ 2টি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং একটি ভ্যান গাড়ি নদীতে ডুবে যায়। দেশের বাইরের খবর। গাজায় 3টি স্থানে ইসরায়েলি হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে অধিকৃত পশ্চিম তীরে 19টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে সৌদি আরব। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ক্রমবর্ধমান বসতি সম্প্রসারণ উত্তেজনা বাড়াচ্ছে এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণ গেছে নিরীহ ফিলিস্তিনের। স্থানীয় সময় শনিবার জেনিনের কাভাতিয়া শহর এবং পশ্চিমে সিলাত আল হারাধিয়া এলাকায় অভিযানে মারা গেছে বেশ কয়েকজন। আল আহলি আরব হাসপাতাল সূত্রে জানা যায়, গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ইয়েলো লাইনের কাছাকাছি ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত এলাকায় এই হামলার ঘটনা ঘটে। একই দিনে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে আবারও বিমান হামলা চালায় দখলদার বাহিনী। হামলাটি শহরের ভবন ধ্বংসের অভিযানের অংশ, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার জেরুজালেমের এই বৈঠকে গ্রাহাম বলেন, হামাস চুক্তি অনুযায়ী অস্ত্র সমর্পণ করছে না, বরং গাজায় ক্ষমতা আরও শক্ত করতে চাইছে। একই সঙ্গে হিজবুল্লাহ অস্ত্র বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে অধিকৃত পশ্চিম তীরে 19টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকানো এবং বসতি সম্প্রসারণের অংশ বলে জানানো হয়। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে এই বসতি স্থাপন অবৈধ। সৌদি আরব এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ক্রমবর্ধমান বসতি সম্প্রসারণ উত্তেজনা বাড়াচ্ছে, ফিলিস্তিনিদের ভূমি দখল হচ্ছে এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। এদিকে গাজা উপত্যকায় চিকিৎসা ব্যবস্থা প্রায় পুরোপুরি ভেঙে পড়ায় চরম বিপদে পড়েছেন রোগীরা। এই পরিস্থিতিতে গাজার রোগীদের জন্য আশেপাশের দেশগুলোকে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শিউলি রোসা, সময় সংবাদ। ভেনেজুয়েলার আন্তর্জাতিক জলসীমায় আরেকটি তেলবাহী ট্যাঙ্কার অনুসরণ করেছে মার্কিন কোস্টগার্ড। নিষিদ্ধ এই জাহাজটি ভেনেজুয়েলার অবৈধ নিষেধাজ্ঞা এড়ানোর সঙ্গে যুক্ত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ভেনেজুয়েলা তেল রফতানির আয়ের মাধ্যমে মাদক সংক্রান্ত অপরাধকে অর্থায়ন করছে। আর এই অভিযোগকে চুরি ও অপহরণ হিসেবে আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা। চলতি মাসেই ভেনেজুয়েলার 2টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্র, যার মধ্যে একটি ছিল গেল শনিবার। এর পরপরই রোববার মার্কিন কোস্টগার্ড ভেনেজুয়েলার আন্তর্জাতিক জলসীমায় আরেকটি তেলবাহী ট্যাঙ্কার সক্রিয়ভাবে অনুসরণ করেছে। এই অনুসরণটি একটি নিষিদ্ধ ডার্ক ফিল্ড জাহাজ, যা ভেনেজুয়েলার অবৈধ নিষেধাজ্ঞা এড়ানোর সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তাদের মতে জাহাজটি ভুয়া পতাকা বহন করছে এবং জব্দের আদেশের আওতায় আছে। জাহাজের নাম ও অবস্থান এখনও প্রকাশ করেনি মার্কিন কর্মকর্তারা। ওয়াশিংটন অভিযোগ করছে ভেনেজুয়েলা তেল রপ্তানির আয়ের মাধ্যমে মাদক সংক্রান্ত অপরাধকে অর্থায়ন করছে। তবে এই অভিযোগকে চুরি ও অপহরণ বলে উল্লেখ করেছে ভেনেজুয়েলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল সপ্তাহে নিষিদ্ধ তেলবাহী ট্যাঙ্কার প্রবেশ এবং বের হওয়ার উপর নিষেধাজ্ঞা ব্লকেট জারি করেন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্বীকৃত সন্ত্রাসী সংগঠন কার্টেল দো লস সোসেলের নেতৃত্ব দিচ্ছেন, তবে তা অস্বীকার করেছেন মাদুরো।
ভেনেজুয়েলা তার সরকারের ব্যয় বহন করতে তেল রপ্তানির আয়ের ওপর নির্ভরশীল। গেল কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং ভেনেজুয়েলার মাদকবাহী জাহাজে হামলা চালিয়েছে। এতে নিহত হন শতাধিক মানুষ। শিউলি রোজা, সময় সংবাদ। পরিবেশ ধ্বংসের প্রতিবাদে পাকিস্তানের করাচির রাজপথে পরিবেশ কর্মীরা উন্নয়ন প্রকল্পের নামে প্রকৃতি ধ্বংস বন্ধের দাবি জানান তারা। স্থানীয় সময় রোববার করাচির ঐতিহাসিক ফ্রেয়ার হল পার্কে জড়ো হন পরিবেশ কর্মী ও সংস্কৃতি কর্মীরা। নাটক, গান ও নৃত্যের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি কয়লা প্রকল্প, নদীর তলদেশে নির্মাণ, সমুদ্র ভরাট ও উপকূলীয় উন্নয়ন প্রকল্প বন্ধের আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি পাকিস্তান, এই বাস্তবতায় পরিবেশগত ন্যায় বিচার নিশ্চিতের জোর দাবি জানান আন্দোলনকারীরা। और आखिरी बात आपको बता दूं, अब दुनिया में स्मॉग वगैरह की वजह से ये भी मैं बता दूं, फ्लू जो था वो तो खत्म हो गया। সার্বিয়ায় ছাত্র আন্দোলন নিচ্ছে নতুন মোড়। রোববার দেশটির নভি পাজারে বিশ্ববিদ্যালয়ে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামেন হাজারো মানুষ। সার্বিয়া ও বিশ্ববিদ্যালয়ের পতাকা হাতে স্লোগান আর হুইসেলের শব্দে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়ক। স্থানীয় সময় রোববার সার্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর নোভি পাজারে জড়ো হন হাজারো শিক্ষার্থী ও শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারের চাপের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আন্দোলনকারীদের ছাত্রত্ব বাতিল করেছে এবং কয়েক ডজন শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগ এবং নতুন রেক্টর নিয়োগের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, এটি শুধু শহর বা বিশ্ববিদ্যালয়ের লড়াই নয়, এর সঙ্গে পুরো সার্বিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ জড়িত। এদিকে সব অভিযোগ অস্বীকার করে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ ও তার দল বলছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্তের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। প্রথম আলো ও ডেইলি স্টারে ভাঙচুর ও আগুন দেওয়ার প্রতিবাদে লন্ডনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে সমবেত হন সাংবাদিক, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক কর্মী ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। দুই পত্রিকা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে দেশের গণমাধ্যমের ইতিহাসে একে কালো দিন হিসেবে অভিহিত করেন তারা। সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, লন্ডনের এই প্রতিবাদ সভা বাংলাদেশের সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ এবং গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে স্বাধীন গণমাধ্যম রক্ষার আহ্বান। অবশ্যই এর দৃষ্টান্তমূলক বিচার হবে, আমরা সেটি প্রবাসে বসে দেখব। আমি যে কাজ করার অনুপ্রেরণা। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, কিন্তু ইতালিতে অনলাইন রেজিস্ট্রেশনের হার হতাশাজনক। এখন পর্যন্ত 13,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি অনলাইনে নিবন্ধন করেছেন। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। 2.5 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও ইতালিতে অনলাইন রেজিস্ট্রেশনের হার আশা অনুরূপ কম। রোববার পর্যন্ত ইতালিতে অনলাইন রেজিস্ট্রেশন করেছেন মাত্র 13,704 জন। এদের মধ্যে পুরুষ 11,985 জন এবং নারী 1,719 জন। তাদের মধ্যে 11,616 জন অনুমোদন পেয়েছেন। ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন প্রদেশে বসবাসকারী বাংলাদেশিদের অধিকাংশের বৈধ ঠিকানা নেই। একই বাসায় একাধিক বাংলাদেশি বসবাস করলেও সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত না থাকায় তারা অনলাইন রেজিস্ট্রেশনে আবেদন করতে ব্যর্থ হচ্ছেন। এ কারণেই ভোটার রেজিস্ট্রেশনের সংখ্যা খুবই কম বলে জানান বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। পোস্টাল ব্যালটে কিভাবে ভোট দেওয়া যায়, কিভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং কিভাবে নিবন্ধন করতে পারে, এই বিষয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত
যে সকল টিউটোরিয়াল ভিডিও এসেছে সেগুলো আমরা প্রচার করছি। তবে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন ভোটাররা অপেক্ষায় আছেন ভোটাধিকার প্রয়োগের। আমরা সকলে খুব আনন্দিত, প্রথমবারের মতো আমাদের প্রবাসীদেরকে এত সুন্দর একটা সুযোগ দেওয়া হয়েছে। নিবন্ধনে অংশগ্রহণের মাধ্যমে প্রবাসীর ঐক্যকে শক্তিশালী করুন। ফেসবুকে প্রচারণা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ সহ নানাভাবে ভোটার রেজিস্ট্রেশনের পক্ষে জনমত তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। শিউলি রোজা, সময় সংবাদ। বরফে গড়া বেথলেহেম। কলম্বিয়ার রাজধানী বোগোতায় বরফখণ্ডে নির্মিত যিশুর জন্মদৃশ্য দেখতে ভিড় জমাচ্ছে মানুষ। বিশ্বাস, শিল্প আর প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই বরফের ন্যাটিভিটি ছুঁয়ে দিচ্ছে ঠান্ডার মধ্যেই আধ্যাত্মিক উষ্ণতা। কলম্বিয়ার বোগোতায় সেন্ট কায়েতানো চার্চে ঢুকলে চোখে পড়ে ব্যতিক্রমী দৃশ্য। শিশু যিশু, মেরি ও জোসেফ বরফে খোদাই করা। সাধারণ প্রদর্শনী নয়, দর্শকদের জন্য এটি যেন বেথলেহেমের সেই শীতল রাতের অনুভূতি ফিরিয়ে আনার এক জীবন্ত আয়োজন। 1 মাস ধরে তৈরি এই শিল্পকর্মে ব্যবহার করা হয়েছে প্রায় 20 টন বরফ। সম্পূর্ণ আবদ্ধ একটি কন্টেইনারের ভেতরে তাপমাত্রা রাখা হয়েছে -12 ডিগ্রি সেলসিয়াস। প্রবেশের সঙ্গে সঙ্গেই দর্শককে ঘিরে ধরে তীব্র ঠান্ডা, যা যিশুর জন্মের সময়কার কষ্টের প্রতীক হিসেবেই উপস্থাপন করা হয়েছে। এটি সত্যি অসাধারণ অভিজ্ঞতা, খুব সুন্দর, একেবারে আলাদা আর ভোলার মতো নয়। ভেতরে ঢুকেই এক ধরনের শান্তি ও আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করেছি। এই বরফ শিল্প নির্মাণ করেছেন ভাস্কর দিয়েগো জুলেটা, যার সহযোগিতায় ছিল তার বিশেষ দল। টানা মাইনাস তাপমাত্রায় কাজ করে 4 জনের একটি দল গড়ে তুলেছে এই স্থাপনা, যা এখন বড়দিন উপলক্ষে বোগোতার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। দর্শকদের এক অনন্য অভিজ্ঞতার সুযোগ দেবে বোগোতার এই ভিন্ন ধর্মীয় আয়োজন, এমনটাই প্রত্যাশা গির্জা কর্তৃপক্ষের। অর্চিতা শেহসিন, সময় সংবাদ।